আপনি হয়তো ব্রাজিল বা আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত। আমরা বাঙালি এবং মুসলমান হলাম স্রোতে গা ভেসে দেওয়া জাতি। আমরা না জেনে বা না বুঝে একটি দেশ বা দল বা ব্যক্তির ফ্যান হয়ে যাই। আমরা ইতিহাস জানতে চাই না। মুখে শুধু একটি আওয়াজ, ফার্স্ট ইজ ফার্স্ট। কিন্তু ইতিহাস মানুষকে অনেক শিক্ষা দেয়। প্রতি বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা দলের সমর্থকদের মধ্যে সারা দেশে বেশ কিছু পাগল সুইসাইড করে, যা সারা বিশ্বে বিরল। এছাড়া মারামারি তো রয়েছেই। বিশ্বের আর কোনো দেশে এরকম পাগল বা অবুঝ জাতি আছে বলে আমার মনে হয় না, যেখানে দেশের সার্বভৌমত্ব ঝুঁকির সম্মুখীন এবং নানান সমস্যায় জর্জরিত। সরকার চেষ্টা করছে দেশটাকে এগিয়ে নেওয়ার, সেখানে আমরা অন্য দেশকে সাপোর্ট করা নিয়ে মারামারিতে ব্যস্ত, এমনকি প্রাণহানি পর্যন্ত হয়েছে। আমরা জাতিগতভাবে মুসলমান, সুতরাং বিশ্বের সকল মুসলমানদের দুঃখ এবং কষ্টে ব্যথিত হব এবং কষ্ট পাব, এটাই স্বাভাবিক এবং মুসলমানদের পরিচয়। বিশ্বের এক প্রান্তে একজন মুসলমান ভাই বা বোন যদি আঘাতপ্রাপ্ত হয়, অন্য প্রান্তের মুসলমানদের হৃদয় যদি ব্যথিত না হয়, তাহলে সে মুসলমান না। কিন্তু আজ আমরা সব ভুলে গিয়েছি। যারা মুসলিম জাতিকে বিশ্ব থেকে মুছে ফেলে দেওয়ার চক্রান্তে লিপ্ত, আমরা তাদেরকেই সমর্থন করছি। কেউ কিছু বললে আমরা উত্তর দেই, এটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু বিষয়টি কি সেই রকম? একটি গল্প বলি। এক বনে বেশ কয়েকটি শিয়াল বাস করত এবং সেই বনে শিকারীরা প্রতিনিয়ত যাতায়াত করত। মাঝে মাঝে শিয়ালদের ধরার চেষ্টা করত। একদিন একটি বৃদ্ধ শিয়ালের বাড়িতে শিকারীরা হানা দেয় এবং ওই শিয়ালের সব বাচ্চাকে মেরে ফেলে। তো বৃদ্ধ শিয়ালটি বনের অন্য সব শিয়ালকে বিষয়টি অবগত করে, কিন্তু তারা কোনো কর্ণপাত করে না, বরং উল্টো ওই শিয়ালকে ধমক দিয়ে বসে। শিয়ালটি মনের দুঃখে ওই বন ছেড়ে চলে যায় এবং যাওয়ার সময় বলেছিল যে, আমি তো বন ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু এমন একদিন আসবে যেদিন তোমরা ঘর থেকে বের হতেই পারবে না এবং প্রাণ ছেড়ে চলে যেতে হবে। সবশেষে সেই বৃদ্ধ শিয়ালের কথাটাই সত্য হয়েছিল। একে একে ওই বনের সব শিয়াল শিকারীর হাতে মারা পড়েছিল। তো আজকে আমাদের অবস্থা সেই শিয়ালের মতোই হয়েছে। আমরা ভাবি ঘটনা তো আমার সাথে হয়নি, আমি কেন তাদের সাপোর্ট করব না। কিন্তু বেশি দিন বাকি নেই আপনার সাথে সেই ঘটনা ঘটার। আমরা হয়তো জানি না ব্রাজিল এবং আর্জেন্টিনা দেশ মুসলমানদের জন্য কত ভয়ঙ্কর এবং বিপজ্জনক। ইভেন বর্তমান সময়েও তারা মুসলমান নিধনে ইসরায়েলের সহযোগী হয়ে কাজ করছে। আর এদিকে আমরা মুসলিম জাতি হয়ে তাদের সাপোর্ট করার জন্য নিজেদের জমি বিক্রি করে পতাকা বানাচ্ছি, মারামারি করছি, এমনকি জীবন পর্যন্ত দিচ্ছি। এই জাতির অধঃপতন এইসব কারণে হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই দুটি দেশ কিভাবে মুসলমানদের নিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত এবং তাদের দেশে মুসলমানদের অবস্থা। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। এই ব্রাজিলে মুসলিম সম্প্রদায় ঐতিহাসিক দমন ও নিপীড়নের শিকার হয়েছে। 1888 সালে দাস প্রথা বিলুপ্ত হওয়ার আগে ব্রাজিলে প্রায় 14,000 মুসলমানকে হত্যা করা হয়েছে। দাস হিসেবে কাজ করা অনেক মুসলমানকে তাদের ধর্মবিশ্বাস ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। অনেক প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ ধ্বংস করে সেগুলো গির্জায় রূপান্তরিত করা হয়েছে, যার প্রমাণ এখনো কিছু গির্জার দেওয়ালে সংরক্ষিত আরবি ক্যালিগ্রাফিতে দেখা যায়। আন্তর্জাতিক নানান ঘটনার পরিপ্রেক্ষিতে, বিশেষ করে গাজা যুদ্ধের জেরে ব্রাজিলে মুসলমানদের প্রতি বিদ্বেষ ও ইসলামফোবিয়া বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে দেশটির প্রায় 60% বেশি মুসলমান সামাজিক বা ধর্মীয় অসহিংসতার সম্মুখীন হয়েছে। এমনকি গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়ার প্রমাণও মিলেছে। হিজাব পরিধান করার কারণে মুসলিম নারীরা ব্রাজিলের সবচেয়ে বেশি বৈষম্য ও হামলার শিকার হয়। পাবলিক প্লেস বা কর্মক্ষেত্রে গালিগালাজ, হেনস্থা, এমনকি পাথর নিক্ষেপের মতো শারীরিক হামলার শিকার হয়েছে অনেকেই। ব্রাজিলের মূলধারা গণমাধ্যমে অনেক সময় ইসলামকে নেতিবাচকভাবে বা সন্ত্রাসের সাথে যুক্ত করে উপস্থাপন করা হয়, যার ফলে সাধারণ মানুষের মাঝে মুসলমান সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছে।
অনেক মুসলিম তাদের ধর্মীয় পোশাক বা নিয়মের কারণে কর্মক্ষেত্রে, চাকরিচ্যুত কিংবা নিয়োগে বাধার সম্মুখীন হয়েছেন। এবার আসুন দেখে নেওয়া যাক মেসির দেশ আর্জেন্টিনা মুসলমানদের জন্য কতটা ভয়ঙ্কর। প্রথমত, মেসি নিজেই ইসরায়েলের প্রতি আসক্ত, তার প্রমাণ মিলেছে নেতানিয়াহুর সাথে তার ছবি। এছাড়াও আরও একটি ভয়ঙ্কর বিষয় হলো আর্জেন্টিনাতে মাইকে আজান দেওয়া নিষেধ। গাজায় মুসলমান নিধনে দেশটি সরাসরি ইসরায়েলকে সহায়তা দিয়েছে। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে দেশটিতে মুসলমানেরা নিজেদের পরিচয় গোপন রেখে চলত। যদি কাহারও পরিচয় প্রকাশ পেত, তাহলে জোর করে তাকে খ্রিস্টান ধর্মে রূপান্তর করা হতো। দেশের রাষ্ট্রপতি হতে হলে তাকে অবশ্যই রোমান ক্যাথলিক খ্রিস্টান হতে হবে। আর্জেন্টিনার সাবেক জনপ্রিয় রাষ্ট্রপতি কার্লোস মেনেম সিরীয় মুসলিম পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও শুধুমাত্র দেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য তাকে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয়েছিল। 2024 সালের শেষ ভাগে আর্জেন্টিনার জাভিয়ের মিলেই সরকার রাষ্ট্রীয় টেলিভিশন থেকে এল কালামো নামক দীর্ঘ 13 বছর ধরে চলা একমাত্র ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। বর্তমান সরকারের অবস্থান ইসলাম কোরিয়াকে পরোক্ষভাবে উস্কে দিচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার মুসলমানদের লক্ষ্য করে তীব্র ডিজিটাল সন্ত্রাস বা সাইবার বুলিং বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের চরমপন্থী অ্যাকাউন্টগুলোর মাধ্যমে মুসলিম পরিবার, বিশেষ করে নারী ও শিশুদের ব্যক্তিগত তথ্য ফাঁস এবং প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদ মাধ্যমে ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, যার কারণে সাধারণ মুসলমানেরা আর্জেন্টিনাতে স্বাভাবিক ধর্মীয় জীবনযাপন করতে পারছেন না। দেশটিতে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত শিক্ষা হতে মুসলমানরা বঞ্চিত হচ্ছে। এত সব দেখার পরে, জানার পরেও কিছু পাবলিক বলবে এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি সাপোর্ট করবই। আপনার ভালো লাগে না, আপনি করবেন না। এই সমস্ত আবালদের কারণেই আজ আমরা বিশ্বের কাছে হেনস্থার শিকার হচ্ছি ও হাস্যকর জাতি হিসেবে পরিচিতি পাচ্ছি। তাই সময় থাকতেই আমাদের মূল বিষয়গুলো মাথায় রেখে চলা উচিত। দিন শেষে আপনি কি পেলেন সেটাই হিসাব করে জীবন চালাবেন। ধন্যবাদ সকলকে।